দেখছেন এটির নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজন কাজী অ্যান্ড গাজেটের প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্টে। আপনাদের সাথে আছি আমি রুমিতা ইসলাম। দর্শক, দীর্ঘদিনের স্থবিরতার পর আবার প্রাণ ফিরে পাচ্ছে বাংলাদেশের আবাসন খাত। এই 14 ডিসেম্বর যে নতুন ড্যাপ ও ঢাকা মহানগর ইমারত বিধিমালা 2025-এর গ্যাজেট প্রকাশ পেয়েছে, এটি প্রকাশের পর ডেভেলপার এবং ক্রেতাদের মধ্যে কিন্তু নতুন একটা আস্থা তৈরি হয়েছে। এই ঠিক এই সময় কিন্তু 4 দিন ব্যাপী এই 24 থেকে 27 ডিসেম্বর কিন্তু শুরু হচ্ছে রিহ্যাব ফেয়ার। তো এই ফেয়ার এমন একটা সময় শুরু হচ্ছে যখন এই ফেয়ার থেকে মানুষের আশা যে এই ফেয়ার থেকে শুধু ফ্ল্যাট বিক্রির প্ল্যাটফর্ম নাকি আবাসন খাত ঘুরে দাঁড়ানোর টার্নিং পয়েন্ট। এই সব কিছু নিয়ে আমরা আজকে কথা বলবো যে রিহ্যাব ফেয়ার এবং বাংলাদেশের আবাসন খাত, এবং সেই সূত্র ধরেই আমরা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি রিহ্যাব ফেয়ার, আবাসন খাতের দিন বদল। এই আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট এবং এই রিহ্যাব ফেয়ার কমিটির চেয়ারম্যান। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। শুরুতে যে কথাটা আমরা বলতে চাচ্ছিলাম যে এই যে রিহ্যাব ফেয়ার শুরু হচ্ছে এবং 14 ডিসেম্বর যে এই নতুন করে যে বিধিমালা 2025 যেটা প্রকাশ পেয়েছে, এইটা আসার পর এই দীর্ঘদিন ধরে যে স্থবিরতা আছে আবাসন খাতে, আপনারা কতটুকু আশাবাদী এই নতুন জিনিসটা আসার পর, বিধিমালাটা আসার পর? আপনারা জানেন যে দীর্ঘদিন এটা বন্ধ ছিল। এই ড্যাপের কারণে রিয়েল এস্টেট সেক্টরটা কমপ্লিটলি স্থবির হয়ে যায়। কারণ আমরা একটা ভবন নির্মাণ করার জন্য যে স্পেসটা দরকার, যে পরিমাণ জায়গা ছাড়তে হয় এবং যে হাইটটা উঠানো দরকার, এই বিশাল জনগোষ্ঠীর এই আবাসন বাসস্থানের সুবিধা দেওয়ার লক্ষ্যে আমরা যেটা প্রণয়ন করে থাকি, যে ডিজাইনগুলো এবং যে অ্যাপার্টমেন্টগুলো তৈরি করে থাকি, তাতে এই ড্যাপের ফলে আমাদের কোয়ান্টিটি অফ অ্যাপার্টমেন্ট কমে যায় এবং একই সাথে হচ্ছে ডেনসিটির বিষয়টা নিয়ে আসে, যেটা অযৌক্তিক। এবং এই ধরনের জিনিসগুলোকে নিয়ে আমরা রিহ্যাব থেকে বহুত আমরা সেমিনার করেছি এবং আমরা নিগোশিয়েট করার চেষ্টা করেছি। আমরা আমাদের পক্ষ থেকে এই বিশাল জনগোষ্ঠীকে ঢাকামুখী চাপ, যে এই বাসস্থানের যে অসুবিধা, এই জিনিসগুলোকে আমরা চিন্তা করে যে ঢাকাতে বেশি বেশি মানুষ বেশি আসবে, এটাই স্বাভাবিক, কারণ ইনফ্রাস্ট্রাকচার সব কিছু ঢাকাকে ঘিরেই। এখানে আপনি কর্মসংস্থান বলেন, এখানে আপনি বাচ্চা কাচ্চাদের এডুকেশন বলেন, সব কিছু মিলে মানুষের ঢাকায় নগরীর উপরে চাপটা বেশি। তো এই ড্যাপটা ছিল এমন একটা আত্মঘাতী একটা সিদ্ধান্ত ছিল, যেটার কারণে আমাদের সেক্টরটা টোটালি শাটডাউনের অবস্থায় চলে আসে। এবং একই সাথে হচ্ছে নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি এবং দুষ্প্রাপ্যতা এবং যেটাকে বলি আমরা সহজলভ্য ছিল না সব কিছু মিলে কাজ করার জন্য মতো। তা এর ফলে হলো কি, আমাদের কিছু রিহ্যাব মেম্বারদের সংখ্যা কমতে শুরু করলো। আমরা বিষয়গুলোকে নিয়ে আমরা খুব জোরালোভাবে আমরা সরকারের সঙ্গে এবং বিভিন্ন যে স্টেক হোল্ডার আছে দেশে, তাদের সাথে এবং যারা প্রণেতা আছেন, যারা কিনা প্ল্যানিং করে থাকেন, তাদের সবাইকে নিয়ে আমরা বিভিন্ন সিম্পোজিয়ামের মাধ্যমে আমাদের যুক্তিযুক্ত আমরা কথাগুলো তুলে ধরি এবং তারই ফলশ্রুতিতে ড্যাপটা কিছুটা সংশোধন হয়েছে। এবং এই যেটা সংশোধন হয়েছে সেটাও আমরা এখনও যাচাই বাছাই করছি। আর এইটাতে বোঝা যাচ্ছে যে আমরা এখন আগের মতোই অনেকটা আগের ফারটা পাবো এবং আমাদের ডেভেলপার যারা আছেন তারা ইতিমধ্যেই আনন্দ সংবাদটা পেয়ে বিভিন্ন জায়গায় জমি নেওয়ার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই নতুন যে বিধিমালা এসেছে, নতুন বিধিমালা আসার ফলে আপনাদেরকে শুধু স্বস্তির জায়গায় তৈরি হয়েছে নাকি নতুন চ্যালেঞ্জও কিছু তৈরি হয়েছে সাথে? চ্যালেঞ্জ তো থাকবেই, স্বস্তির সঙ্গে কিছু চ্যালেঞ্জ থাকবে। স্বস্তির বিষয়টা এখানেই আমরা বলতে পারি যে আমরা আবার পূর্বের মতো আমরা আবার কাজ করতে পারবো এবং আমরা রিয়েল এস্টেট সেক্টরে আমাদের প্রাণচালতা ফিরে আসবে এবং আমাদের সাথে প্রায় 200-র অধিক লিঙ্কেজ ইন্ডাস্ট্রি আছে। আর যেটা আপনারা জানেন, রড, সিমেন্ট, টাইলস, ওয়্যার, এরকম বিভিন্ন নির্মাণ সামগ্রী আছে, এগুলোও চাঙ্গা হবে। একই সাথে অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান আছে যারা কিনা আপনার হাউজিংয়ে আপনার একটা অ্যাপার্টমেন্ট অথবা একটা প্লট কেনার জন্য অর্থলগ্নি প্রতিষ্ঠান ঋণ দিয়ে থাকে, এরাও চাঙ্গা হবে। তো স্বাভাবিকভাবে আসছি যে বাংলাদেশে আমাদের যে আর্থসামাজিক অবস্থা, সেখানে একটি ফ্ল্যাট বর্তমানে কেনা, মানুষের কাছে নগদ টাকা দিয়ে কেনাটা আসলে খুব কষ্টসাধ্য, দুষ্কর একটা ব্যাপার। সেক্ষেত্রে ব্যাংক লোন খুব জরুরি একটা বিষয় হয়ে দাঁড়ায়। তো আপনাদের এই রিহ্যাব ফেয়ার থেকে বা আপনারা সামনে যে পরিকল্পনাগুলো করছেন, সেখানে মানুষ যাতে স্বল্প সুদে ঋণ নিতে পারে ব্যাংক থেকে, এরকম কোনো পরিকল্পনা কি আপনাদের আছে কিনা? অবশ্যই আমাদের পরিকল্পনা থাকার থেকে তাদের পরিকল্পনা থাকাটা জরুরি, যারা কিনা আপনার এই ঋণটা দিবেন। আমরা তো আহ্বান জানাই যে এই ফেয়ারে প্রচুর দর্শক সমাগম হবে এবং ক্রেতারাও আসবেন
এবং এইখানে আপনার এবার ফেয়ারে আমাদের 220টি স্টল থাকছে, তার মধ্যে গোল্ড স্পন্সর আছে আপনার 4টি আর 60টি, আর ডায়মন্ড স্পন্সর আছে আপনার 4টি, কো স্পন্সর আছে 10টি। সব মিলিয়ে আপনার নির্মাণ সামগ্রী যেগুলো আপনার টাইলস, লাইটস এগুলো থাকবে। এবং একই সাথে পাশাপাশি আপনার এখানে অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান থাকবেন। এখানে 12টি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান এসছে, তারা তাদের চমকপ্রদ অফারগুলো নিয়ে আসবেন ক্রেতা সাধারণের উদ্দেশ্যে। আমরা তাদের কাছে প্রেয়ার করেছি যে সিঙ্গেল ডিজিটের মধ্যে আসা যায় কিনা। তো তারা বলছে যে এটা একটু মানি কস্টিংয়ের বিষয়গুলো থাকে, তাদের মানিটা যারা মার্কেট থেকে পুল করে সেটা 10-এর উপরে আছে, সুতরাং এটা ছাড়তে গেলে আমাদেরকে 10-এর নিচে আনতে হবে। তো এটা সরকার তথা ওর ব্যাংকারদের উপর নির্ভর করছে। তবে তারা এই মেলাকে ঘিরে কিছু প্যাকেজ নিয়ে আসছে যেটা ক্রেতাদের জন্য আকৃষ্ট করবে এবং তারা যাচাই বাছাই করে একটা স্বপ্নের ফ্ল্যাট অথবা প্লট তারা বুকিং দিতে পারবে। এই মেলা তো চলবে হচ্ছে 24 থেকে 27 তারিখ। এই মেলার পরে যখন হচ্ছে একজন সাধারণ মানুষ ফ্ল্যাট কেনার কথা চিন্তা করবে, তো আপনাদের এই রিহ্যাবের পক্ষ থেকে বা নতুন বিধিমালা আসার পর ফ্ল্যাটের দাম সব মিলে কমার কোনো সম্ভাবনা কি তৈরি হবে কিনা, যাতে যারা এখন চিন্তা করছে যে এই ফ্ল্যাট হয়তো আমার দ্বারা কখনো কেনা সম্ভব না এত টাকা বিনিয়োগ করে, দেখুন সে কি স্বপ্ন দেখতে পারবে কিনা? অবশ্যই এখন স্বপ্ন দেখতে পারবে, কারণ আমাদের ফ্ল্যাটের দাম বেড়ে গিয়েছিল দুটি কারণে। একটা হচ্ছে নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি, যেটা আগেই বলেছিলাম, এবং জমি মালিকরা জমি দিচ্ছিলেন না, কারণ এই যে ড্যাপটা ছিল এই ড্যাপের কারণে আপনার ফ্ল্যাটের সংখ্যা কম হতো এবং আয়তন ভেদও কম আসতো। এটা একটা বিষয় ছিল। এখন এটা তো কাটতে শুরু করবে, এটা কেটে গেলেই আপনার ফ্ল্যাটের দাম কিছু নাগালের মধ্যে আসবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনি জানেন যে জমিটাতেই সবচেয়ে বেশি আপনার মূল্য দিতে হয়। এই মূল্য দিতে গিয়ে যেটা ডেভেলপাররা আমরা এই সমস্যার সম্মুখীন হয়ে থাকি। আরেকটু জানতে চাই এখানে যে এই যে আবাসন খাতে কিন্তু জমিটা সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, একদম প্রথমেই জমির কথাটা আসে। তো যে মুক্তবাজার অর্থনীতির নামে বিনিয়োগের ক্ষেত্র হিসেবে যে এতদিন জমিটা ছিল, এই জায়গাটায় কোনো পরিবর্তন বা এই জায়গাটায় কোনো কিছু হচ্ছে কিনা, যেখানে জমির দাম কমার কোনো সম্ভাবনা থাকবে? এইটা পাবলিকলি কমার কোনো সম্ভাবনা নাই, তবে আমরা সরকারের কাছে আবেদন করেছি যে যেমন গৃহায়ণ কর্তৃপক্ষ আছেন, রাজুকের কিছু আছে, বিভিন্ন সরকারের বিভিন্ন অর্গানাইজেশনের বিভিন্ন পরিত্যক্ত প্লট আছে, যেগুলো প্লটগুলো কোনো কাজে আসছে না। এই প্লটগুলো যদি আমাদের ডেভেলপারের মাধ্যমে ডেভেলপ করে তাহলে দেখা যাবে যে জমিটা খুব সহজে চলে আসলো এবং দামটাও কিন্তু অনেকটা সহনীয় পর্যায়ে চলে আসে। সেক্ষেত্রে একটা ক্রেতার জন্য সুবিধা হবে এবং আমরাও স্বল্প মূল্যে একটি অ্যাপার্টমেন্ট তৈরি করতে পারবো, যার মধ্যবিত্ত এবং সবার জন্য একটি বাসস্থান নিশ্চিত করবে। আমরা হচ্ছে প্রবাসী যারা আছেন, বাংলাদেশের বাইরে থেকে যারা হচ্ছে আমাদের জন্য রেমিটেন্স পাঠাচ্ছেন, তো এই রেমিটেন্স যোদ্ধা যারা আছেন, প্রবাসী যারা আছেন, তাদের জন্য কি আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা যে বিদেশ থেকে যদি রেমিটেন্সের মাধ্যমে কেউ ফ্ল্যাট কেনে সেই ক্ষেত্রে হচ্ছে কোনো সুযোগ সুবিধা বা ছাড়, এ ধরনের কোনো পরিকল্পনা কি আপনাদের আছে? অবশ্যই, কারণ আপনি দেখুন যারা বিদেশে থাকেন তাদের কষ্টজিত অর্থ তারা কোথায় বিনিয়োগ করবেন, কিভাবে বিনিয়োগ করবেন এবং কার কাছে বিনিয়োগ করলে দায়বদ্ধতা থাকবে, বা তার বিনিয়োগকৃত অর্থ নিশ্চিতে সে এক জায়গায় বিনিয়োগ করছেন সেটার কতটুকু গ্রহণযোগ্যতা কোম্পানির কাছে বিনিয়োগ করছেন, সেগুলো যাচাই বাছাই করার জন্য কিন্তু এই রিহ্যাবের এই প্ল্যাটফর্মটা, এই রিহ্যাবের এই মেলার আয়োজনটা। আর রিহ্যাব একটি দায়বদ্ধ তা নিয়ে কাজ করেন, কারণ হচ্ছে একটা ক্রেতা এবং বিক্রেতা, আপনি জানেন যে ক্রেতা বিক্রেতার মধ্যে একটা সুন্দর সম্পর্ক থাকে, আবার কিছু ঘটনাজনিত কারণে সম্পর্কটা কিছু এলোমেলো হয়ে যায় এবং সেই দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে ক্রেতারা তাদের আস্থার জায়গাটা খুঁজে পায় না। তো আমরা বলি যে রিহ্যাব একটি প্ল্যাটফর্ম যেটা হচ্ছে আস্থার জায়গা নির্ভর করে এবং কাস্টমারদের একটি অ্যাপার্টমেন্ট অথবা একটা প্লট কেনার জন্য বিশ্বস্ত জায়গা এখানে পাবেন, কারণ রিহ্যাবের একটা মেডিয়েশন সেল আছে, যে সেলের মাধ্যমে আপনি আপনার অভিযোগগুলো আপনি জানাতে পারেন এবং আপনি সেখান থেকে আপনি প্রতিকারও পাবেন। আমরা এরকম অনেকগুলো সমাধান আমরা করেছি এবং তারা প্রতিকার পেয়েছেন এবং আমাদের ক্রেতারা উপকৃত হয়েছেন। এই অদ্ভুত ঝামেলা যেগুলো তৈরি হয় এগুলো থেকে নিষ্পত্তিও আমরা করে থাকি আর কি। আমরা আসলে থাকবোই আলোচনাতে, কিন্তু আমাদের একটা বিরতির শুরু হয়েছে। দর্শক, বিরতির সময় হয়েছে, আমরা এই আলোচনাতেই থাকবো, আবাসন খাতের আলোচনায় ফিরছি একটু পর।
দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ হ্যাপেনিং পয়েন্টে, পাওয়ার্ড বাই কাজী এন্ড কাজেটি। আমরা কথা বলছিলাম আবাসন খাতের দিন বদল নিয়ে এবং রিহ্যাব ফেয়ার যে শুরু হচ্ছে সেই রিহ্যাব ফেয়ার নিয়ে। আমাদের সাথে আছেন এই ভাইস প্রেসিডেন্ট অফ রিহ্যাব। যে কথাটা আমরা আগে বলছিলাম যে বাংলাদেশে যে প্রবাসী যারা আছেন তাদের কথা আপনি বলছিলেন এবং দায়বদ্ধতা এবং জটিলতার কথা আপনি বলছিলেন। বাংলাদেশে এখন পর্যন্ত হচ্ছে অনেক মানুষ আছে যারা ভুল জায়গায়, ভুল ডেভেলপার কোম্পানির কাছে টাকা দিয়ে ধরা খেয়ে যাচ্ছে। এবং আপনারা যে হচ্ছে একটা মিডিয়া সেল ইনফরমেশন কিছুটা খুলেছেন যেখান থেকে যারা যাচাই বাছাই করতে পারবে, এই তথ্যটুকু অনেক মানুষের কাছেই নেই, যে কারণে এই সংখ্যা কিন্তু অনেক আছে যে ফ্ল্যাট বাড়ি তারা বুঝিয়ে দিয়েছে কিন্তু ফ্ল্যাট তারা বুঝে পাচ্ছে না বা বাড়ি পড়ে আছে। এই জন্য আপনারা কি বলবেন, মানুষকে আপনাদের কাছে কিভাবে জানাবেন যে আপনাদের কাছে আসতে? দেখুন, আমি আগে আগে যেটা কথা বলেছি সেটার মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে যে আপনাকে যাচাই বাছাই করার দায়িত্ব পুরোপুরি আপনার নিজের। আমরা সচেতনামূলক আমরা কিছু প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি। এবারে মেলাতে আমরা সেগুলো আমাদের একটা আপনার তথ্য কেন্দ্র থাকবে, যেখান থেকে একজন ক্রেতা ইচ্ছা করলে তার পছন্দের যে ফ্ল্যাটটি যে কোম্পানির কাছে বুকিং দিচ্ছেন সেটারও যাচাই বাছাই করার একটা সুযোগ সুবিধা সেখানে থাকছে। ওয়েবসাইটে আমাদের রিহ্যাব ওয়েবসাইটে কোন কোন কোম্পানির পার্টিসিপেন্ট থাকছে সেগুলোও জানানো হচ্ছে। একই সাথে আমাদের যেটা আগেও বলেছিলাম মেডিয়েশন সেল, এটা তো আর সবসময় আমাদের তদারকি করে থাকে। যদি এমন ক্রেতা যারা আছেন তারা যদি মনে করেন যে আমরা পূর্বেই জেনে নিতে চাই যে এই প্রকল্পটি রাজুক অনুমোদন কিনা, এই প্রকল্পটিতে আমি যে বিনিয়োগ করছি সেটা কতটুকু নিরাপদ আমার জন্য, সেগুলো যাচাই বাছাই করার জন্য কিন্তু এই একটা মেলাতেই আমরা সব ধরনের ব্যবস্থা রেখেছি। যেমন আপনি একটা অ্যাপার্টমেন্ট কিনবেন, কেনার পরে অ্যাপার্টমেন্টটা নিশ্চয়ই আপনি সাজাতে চাবেন, আপনার মনের মতো করে সাজাতে চাবেন, যেটা আপনি আপনার ইন্টেরিয়র করার মতো সেই ধরনের ইকুইপমেন্ট আমরা সেখানে রেখেছি। মেলাতে আমাদের বিল্ডিং ম্যাটেরিয়ালস কোম্পানিগুলো থাকবে। তারপরে একজন অ্যাপার্টমেন্ট কেনার সঙ্গে সঙ্গে আর সে একই জায়গা থেকে সে জানতে পারবেন সে কতটুকু। আপনাদের যে 220 স্টলে মেলাতে আছে মোটামুটি অ্যাপার্টমেন্টের সাথে রিলেটেড সব ধরনের বলবো না, মানে যেগুলো নেসেসারি, মানে ইনিশিয়াল স্টেজে যেটা লাগে, যেটা হচ্ছে যে আমি লোন নিতে চাই একটা ব্যাংক, ওখানে আপনি 10-12টি ব্যাংক পাবেন যারা অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান, বাংলাদেশের লিডিং ব্যাংকগুলো আছে, তারা ওখানে আপনাকে প্যাকেজ দিবে, কোন কোন প্যাকেজে আপনি নিতে চান সেই ধরনের প্যাকেজ আপনি চুজ করতে পারবেন। আপনার মনের মধ্যে যেটা আছে, আপনার সাধ্যের মধ্যে যেটা আছে সেটা আপনি মিলিয়ে নিতে পারবেন। একই পাশাপাশি আপনি ওখান থেকে বিল্ডিং ম্যাটেরিয়ালসের জন্য টাইলস উপকরণ আছে, রং আছে, লিফট আছে, এই ধরনের জিনিসও আপনি কিন্তু ওখানে দেখে মিলাতে পারবেন যে আপনি কোনগুলো আপনার সাথে সাথে আপনি নিতে পারছেন। সো আপনি সব মিলিয়ে আপনার একটা অ্যাপার্টমেন্ট কিনতে কত টাকা লাগবে এবং সেই টাকার কতটুকু যোগান আপনার নিজের কাছ থেকে আসছে, কতটুকু আপনি ব্যাংকের থেকে পাচ্ছেন, বা এই সব ধরনের যদি ডেভেলপাররা থাকবে, কারোর সাধ্য যার যেমন সাধ্য সেই সাধ্য মোতাবেক সেই কোম্পানির কাছ থেকে তাদের পছন্দের অ্যাপার্টমেন্টে তারা পছন্দ করতে পারবেন। এই যে বড় একটা সুযোগ, একটা ছাতার নিচে এতগুলো কোম্পানি। এবং আপনাদের মেলাটা এবার ছুটির দিনেও পড়েছে, এটা একটা বড় সুযোগ। আমরা তো এই সুযোগটাই আমরা চাচ্ছি, যে এটাই আমরা চেষ্টা করেছি এবার, যে প্রত্যেকবারই আমাদের 2-3 দিন ওয়ার্কিং ডে পড়ে যায়, এবার আমাদের 4 দিনের মেলার মধ্যে 3 দিনই আপনার কাছে ছুটি পড়েছে, যাতে আমাদের ক্রেতা যারা আছেন, দর্শনার্থী যারা আছেন বা মেলা সম্বন্ধে জানতে আগ্রহী, তারা বন্ধের দিনেও আসতে পারবেন। আমাদের মেলার এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা। আমাদের মেলার এন্ট্রি ফি এবার খুবই মানে কম করা হয়েছে, 50 টাকা, মাল্টিপলের জন্য 100 টাকা। এবং সেখানে সুবিধা কি দেওয়া হয়েছে এবার, রিফ্রেশমেন্ট, আপনি একটা টিকিটে আপনি গিয়ে আপনি চা কফিও খেতে পারবেন, হ্যাঁ, একটা রিফ্রেশমেন্ট করতে, এবং বাচ্চাদের খেলার জন্য আপনি পরিবার নিয়ে গেলে পরে বাচ্চারা যাতে খেলতে পারে, একটু সময় ওইদিকে ব্যয় করলো, আপনারা নিজেরা একটা অ্যাপার্টমেন্ট দেখলেন, সেই আমরা বাচ্চাদের জন্য একটা প্লেগ্রাউন্ড রেখেছি। আর বয়োজ্যেষ্ঠ বা যারা নামাজ পড়তে চান ওখানে নামাজের ব্যবস্থা আছে, সেটারও ব্যবস্থা আমরা রেখেছি। তো সব মিলিয়ে আপনার মেলাতে বোরিং লাগবে না, আপনার এই মেলাটা আপনার স্বপ্নের ফ্ল্যাট পাওয়ার জন্য। আবাসন খাতের কথায় যেহেতু আমরা বলছি, আবাসন খাতের সাথে একটি যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যখন রডের দাম বেড়ে যায়, সিমেন্টের দাম বেড়ে যায়, মানুষ তখন ভয় পায় যে তাহলে রড সিমেন্টের দাম বেড়ে গেছে, তার মানে ফ্ল্যাটের দামও বেড়ে যাবে এখন। তো এই যে কাঁচামাল যে জায়গাগুলো আছে আবাসন খাতের সাথে জড়িত, এই জায়গাগুলোতে দাম সীমিত রাখার জন্য আপনাদের কোনো পরিকল্পনা বা কোনো মিটিং কারোর সাথে করা বা কিছু চিন্তা করেছেন কিনা আপনারা? অবশ্যই আমরা এটা প্রতিনিয়ত আমরা এটা করে থাকি। আমরা সবসময় আমরা দাম কমানোর পক্ষে, কারণ একজন মানুষের যদি বাইং ক্যাপাসিটি বাইরে থাকে তাহলে তো আমার প্রোডাক্টটা মানুষ কিনবে না, আমাদের ডেভেলপার ভাইদের প্রোডাক্টটা মানুষ কিনবে না। তো এই জন্য আমরা সবসময় এটা আমরা প্রচেষ্টা অব্যাহত রাখি, যে কোনো সময় যে কোনো জিনিস দাম বাড়লেই আমরা সেটার উপরে তাদের সঙ্গে বসে আমরা নেগোশিয়েট করার চেষ্টা করি, কারণ এই দামটা তো সবার আগে দেখতে হবে,
তার বাইং ক্যাপাসিটির মধ্যে থাকতে হবে। আর আমরা যারা রিয়েল এস্টেট বিজনেস করি, আমরা এটা আপনার মাধ্যমে একটু আমাদের দর্শক ক্রেতাদেরকে আমরা এটা জানাতে চাই। অ্যাকচুয়ালি আমরা যারা ব্যবসা করি এটা হচ্ছে সেবামূলক কাজ করে থাকি। আমরা রড আমরা বানাই না, সিমেন্ট আমরা তৈরি করি না, তারপরে আপনার লিঙ্কেজ ইন্ডাস্ট্রি যা কিছু সেটা উপকরণ, টাইলস, ওয়্যার, যা কিছু বলেন না কেন, 200 বেশি লিঙ্কেজ ইন্ডাস্ট্রি আছে, এগুলো আমরা তৈরি করি না। এগুলো যারা তৈরি করেন তাদের কাছ থেকে আমরা এটা সংগ্রহ করি এবং এটা আমরা বেস্ট কোয়ালিটিতে আমরা নিয়ে আসার পরে আমরা আমাদের বিল্ডিংয়ের উপকরণ হিসেবে আমরা সেগুলোকে ব্যবহার করে থাকি। তো এই জিনিসগুলো নির্ভর করে তাদের রেটের উপরে এবং বহির্বিশ্বের আপনার ডলারের সাথে তাদের রেটটা নির্ভর করে। আপনি জানেন যে বিগত সময় থেকে এখন যে ডলারের রেটটা আছে এটা একটু অত্যাধিক হাই। এটা কমলে আমাদের দেশের মন্দাভাবটা কমলেই, এই দুটো কমলেই আমার মনে হয় যে নির্মাণ সামগ্রীর দামও সহনীয় পর্যায়ে চলে আসবে, তখন প্রাইসটাও আরও সহনীয় পর্যায়ে চলে আসবে। এতদিন পর্যন্ত আমরা দেখি যে বাংলাদেশের যে আবাসন খাত এটি মানে বেশিরভাগ ক্ষেত্রে আসলে ঢাকা কেন্দ্রিক, কিন্তু এখন ঢাকার বাইরে চট্টগ্রাম অনেক বড় একটা ক্ষেত্র তৈরি হয়েছে, এখন তো সিলেট, গাজীপুর, এই যে ঢাকার আশেপাশে যে জায়গাগুলো আছে, রাজধানীর বাইরে আবাসন খাত বিস্তৃত করার জন্য আপনারা কোনো চিন্তা করেছেন কিনা? আমরা শুধু চিন্তাই করি না, আমাদের ডেভেলপার ভাইয়েরা যারা বন্ধুরা আছেন তারা অলরেডি অনেকেই তাদের নিজ নিজ জেলা শহরগুলোতে যে যে শহরগুলো আপনি উল্লেখ করলেন এগুলোতে সবাই অ্যাপার্টমেন্ট বা কমার্শিয়াল স্পেস তারা নির্মাণ করছে এবং অনেকেই জমিগুলোও দিচ্ছে। যেমন ঢাকার বাইরে আমারই একটা কোম্পানি আছে, এটা মনসুরাবাদ হাউজিং, এটা পাবনাতে আমি করেছি, এখানে প্লটের সুবিধা দিচ্ছি আমরা এখানে, এবং পাবনাতেও কিন্তু অ্যাপার্টমেন্ট বিনিয়োগ করছে অনেক ডেভেলপার সেখানেও করছে। কুমিল্লাতে আছে, আপনার যশোরে আছে, খুলনাতে আছে, চিটাগাংয়ে আছে, রাজশাহীতে আছে, এখন বিস্তীর্ণ হচ্ছে। তো আমি যেটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে অনেকে ডেভেলপার হয়নি, তারা ডেভেলপার ব্যবসায় আসছেন, তারা রিহ্যাবের মেম্বারশিপ নেননি। তো এই সমস্ত কোম্পানির কাছ থেকে কিন্তু আসলে একটা অ্যাপার্টমেন্ট কিনেন অথবা প্লট কিনেন অথবা আপনি কমার্শিয়াল স্পেস যেটাই কিনেন না কেন, এটা ঝুঁকিপূর্ণ। আপনার দায়বদ্ধতা তাদের কাছে থাকে না, তাদের কাছে জবাবদিহিতা থাকে না, তাদেরকে আপনার ধরার এগুলো নিয়ে কোনো বডি থাকে না। আপনি জানেন যে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক একটি আদেশ জারি হয়েছে, যারা রিহ্যাব মেম্বার নন তাদের কাছ থেকে কোনো কিছু না কেনার জন্য পরামর্শ তারা দিয়েছেন, যাতে রিহ্যাব মেম্বাররাই এই ব্যবসাটা করতে পারে। যেহেতু রিহ্যাব একটা মেডিসিন সেল আছে, রেগুলেটিং বডি আছে, তারা প্রতিনিয়ত এই তদারকি করে থাকেন। তো আমরা আহ্বান করব আপনার মাধ্যমে যারা ক্রেতা আছেন তারা যেন রিহ্যাব মেম্বার কিনা যাচাই বাছাই করে তাদের কাছ থেকে তাদের স্বপ্নের অ্যাপার্টমেন্টটা কিনে। অবশ্যই ভালো একটি কথা, কারণ হচ্ছে আবাসন খাতে ঝুঁকি বড় একটি বিষয়। মানুষ নিজেদের সারা জীবনের সঞ্চয় এখানে বিনিয়োগ করে, তখন তাদের আশা ভরসা সবকিছু এক জায়গাতেই থাকে। আমরা আশা করব যে বাংলাদেশের আবাসন খাত যে জায়গায় যাওয়ার কথা সেটি ফিরে পাবে এবং জাতীয় অর্থনীতিতে আবাসন খাত এবং নির্মাণ খাতের যে অবদান রাখার কথা সেটি দিন দিন বেড়ে যাবে। আসলে দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করছি, আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠান আজকে এই পর্যায়ে শেষ করছে। আবাসন খাতের সুদিন ফিরে আসুক এই কামনায়। আবারও দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। ধন্যবাদ।